দেখো, এখানে অ্যালডিহাইডের প্রস্তুতি রোজেনবন্ড বিক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি। সো অধিকাংশ বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অ্যালডিহাইড এবং কিটোন একসাথে উৎপন্ন হচ্ছে। তো রোজেনবন্ড রিঅ্যাকশন, এটা হচ্ছে পার্শিয়াল রিডাকশন রিঅ্যাকশন। এটার মাধ্যমে সরাসরি আমরা অ্যালডিহাইড উৎপন্ন করতে পারি, যে কোনো ধরনের অ্যালডিহাইড, শুধুমাত্র ফর্মালডিহাইড বাদে। সো ফর্মালডিহাইড কেন করতে পারি না সেটা একদম লাস্টের দিকে আমরা বলবো, আলোচনা করব। তো রোজেনবন্ড রিঅ্যাকশনটা মূলত কি, যে অ্যাসাইল ক্লোরাইডের সাথে আমাদের হাইড্রোজেন এর মাধ্যমে রিডাকশন হবে, জাস্ট বিজারণ বিক্রিয়া হবে হাইড্রোজেনের মাধ্যমে অ্যাসাইল ক্লোরাইডে বা অ্যাসিড হ্যালাইডে। সো আমরা যখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাবো তখন সেইটা অ্যাকচুয়ালি কিছু প্রভাবকের উপস্থিতিতে এটা হবে, সেটা হচ্ছে প্যালাডিয়াম ধাতু এবং বেরিয়াম সালফেট। তো এই প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের যে প্রভাবকটা এখানে ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে লিন্ড-লার্স ক্যাটালিস্ট বা লিন্ড-লার্স প্রভাবক। তো এই অ্যালডিহাইড যেহেতু প্রস্তুতি আমরা শিখতেছি, তো সেক্ষেত্রে অবশ্যই এই লিন্ড-লার্স ক্যাটালিস্ট বা লিন্ড-লারের প্রভাবকটা আমাদের এখানে অবশ্যই প্রয়োজন হবে। সো রিঅ্যাকশনে অবশ্যই বেরিয়াম সালফেট এবং প্যালাডিয়ামের বিক্রিয়াটা থাকলে আমরা বুঝে নেব যে রোজেনবন্ড বিক্রিয়া এটা, বা না থাকলে অনেক সময় প্রভাবক বা ক্যাটালিস্ট কি সেটাও জানতে চাবে। সো এই লিন্ড-লার্স ক্যাটালিস্ট যেটা, সেটা আমরা এখানে ব্যবহার করব, তাহলে কেবলমাত্র অ্যালডিহাইড আমরা পাবো। তো এখানে খুব ইজি একটা ট্রিক্স, সেটা হচ্ছে যে অ্যাসাইল ক্লোরাইডের যে ক্লোরাইড অংশ, বা এখানে যে কোনো হ্যালাইড যদি থাকতো তাহলে একই রিয়াকশন হইতো। তো এই হ্যালাইড উঠে গিয়ে জাস্ট হাইড্রোজেন দ্বারা যে বিজারিত করতেছে, সেখান থেকে একটা হাইড্রোজেন এই ক্লোরিনের জায়গায় যুক্ত হবে কার্বনের সাথে, এবং হাইড্রোজেন গ্যাসের অপর হাইড্রোজেনটা এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। এটা যেহেতু এই বিক্রিয়ার মেইন উৎপাদ না, এই কারণে এখানে দেখানো হয়নি। সো অ্যালডিহাইড উৎপন্ন হবে এখানে। আর সিওসিএল, এখানে যদি সিএল এর বদলে এইচ লেগে যায় তাহলে আর সিওএইচ হয়ে যাবে। তো আমাদের অ্যালডিহাইড মূলক আমরা কিন্তু কাঙ্ক্ষিত অ্যালডিহাইড মূলক আমরা পেয়ে গেলাম। এরপরে যেটা, যে লিন্ডলার্স ক্যাটালিস্ট বা লিন্ডলার্স আমাদের প্রভাবক যদি না ব্যবহার করে তাহলে কি হবে? না ব্যবহার করলে এটার পার্শিয়াল রিডাকশন হবে না, এটা হচ্ছে কমপ্লিট রিডাকশন হবে। অর্থাৎ আংশিক বিজারণ না হয়ে এটা পূর্ণ বিজারণ হবে। এখন পূর্ণ বিজারণ হলে কি হবে? পূর্ণ বিজারণ হলে অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটা দুই ধাপে উৎপন্ন হবে। নর্মালি তো আমরা যেটা দেখলাম যে বিক্রিয়াটা নর্মালি আমরা যদি বেরিয়াম সালফেট ব্যবহার করি, প্যালাডিয়াম ব্যবহার করি, তাহলে এই অ্যাসিড হ্যালাইডটা বা অ্যাসাইল ক্লোরাইডটা হাইড্রোজেনের সাথে বিজারিত হয়ে অ্যালডিহাইড উৎপন্ন করবে। এবং এই যে প্রভাবক, লিন্ডলার্স প্রভাবক যদি আমরা ব্যবহার না করি, সেক্ষেত্রে এই বিক্রিয়াটা কন্টিনিউ হবে, অর্থাৎ দুই ধাপে, মানে আবার সেম রিয়াকশন হবে। সো এই উৎপন্ন অ্যালডিহাইডে যখন আবার সেম রিয়াকশনটা হবে, সেম আমাদের বিজারণটা হবে হাইড্রোজেনের মাধ্যমে, তখন কিন্তু সেখান থেকে অ্যালকোহল আমরা পাবো। সো একই রিয়াকশন, একই বিক্রিয়ক, শুধুমাত্র প্রভাবকের ভিন্নতার কারণে আমাদের উৎপাদটা, ফাইনাল যে প্রোডাক্টটা, সেটা কিন্তু ডিফারেন্ট হচ্ছে। সো এখানে যদি লিন্ডলার্স ক্যাটালিস্ট আমরা ব্যবহার করি বা প্রভাবকটা ব্যবহার করি, বেরিয়াম সালফেট মেইন পয়েন্ট এখানে, এই বেরিয়াম সালফেট যদি ব্যবহার করি তাহলে সেটা একবারই বিক্রিয়া হবে, এবং একবার বিক্রিয়া হয়ে স্বাভাবিকভাবে এক ধাপে বিক্রিয়া হয়ে আমাদের অ্যালডিহাইড উৎপন্ন করবে। কিন্তু যদি এখানে বেরিয়াম সালফেট এই লবণটা আমরা যদি ব্যবহার না করি, ধাতব সালফেটটা যদি আমরা ব্যবহার না করি, লিন্ডলার্স আমাদের প্রভাবকটা যদি ব্যবহার না করি, এই বিক্রিয়াটা চলতে থাকবে। আরও এক ধাপ চলার পরে ফাইনাল প্রোডাক্ট হিসেবে অ্যালকোহল উৎপন্ন করবে। এই কারণে লিন্ডলার্স প্রভাবকটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে। এখন আসা যাক যে আমাদের এখান থেকে সকল প্রকার অ্যালডিহাইড উৎপন্ন করা গেলেও ফর্মালডিহাইড উৎপন্ন করা যায় না, কারণ স্বাভাবিকভাবে ফর্মালডিহাইড উৎপন্ন করতে হইলে আমাদের
ফরমাল অ্যাসাইল ক্লোরাইড প্রয়োজন, যেটা অস্থায়ী।